সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন, প্রীতি নিন। আজকে আমরা অন্তরালের আলাপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের অতিথি হিসেবে আছেন, देखना मेरे अंदाजे से मेरा असेसमेंट है 1 साल के अंदर मोदी जी प्राइम मिनिस्टर नहीं होंगे। রাহুল গান্ধী যে আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথাটা বলেছিলেন সেই কথা অনুযায়ী যে এই মুহূর্তে কংগ্রেস চলতে চাইছে 2029-এর জন্য, তারা যে তাদের পথটাকে মসৃণ করতে চাইছে সেটাই কিন্তু এই মুহূর্তে বোঝার মতন একটা বিষয়। তার কারণ 2029 আর বাকি 3 বছর এবং 3 বছর পরবর্তীতে ভারতবর্ষে পরবর্তী লোকসভা নির্বাচন এবং যার মাধ্যমে ঠিক হবে পরবর্তী সরকারে কে থাকবেন 34 পর্যন্ত। কিন্তু তার আগে রাহুল গান্ধী গুটি সাজাচ্ছেন এবং গত 1 মাসের মধ্যে সেই ধরনের ঘটনা কিন্তু বারংবার সামনে উঠে এসেছে এবং সেই ধরনের কিছু ঘটনাই আজকে এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো। 129 খানা একদম সিট, সরাসরি 5 খানা রাজ্যে রাহুল গান্ধী কোথাও কিন্তু সেটার উপর কাজ করছেন। 129 খানা লোকসভা সিট, সেটার মধ্যে যত বেশি সিট বাড়ানো যায় সেই ধরনের কাজ করছেন এবং প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে কিন্তু তার নজর যে রয়েছে সেই ধরনের নিদর্শনও কিন্তু আপনাদের সামনে প্রস্তুত করব। তাই শেষ অবধি দেখুন, এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আমরা তৈরি করছি এই মুহূর্তে এবং অবশ্যই তার মধ্যে এটা অন্যতম যে দেশের রাজনীতির ক্ষেত্রে অন্যতম একটা বড়সড় বদল কিন্তু কংগ্রেস আনতে পারে। বিজেপি বিরোধিতা মানেই কংগ্রেস, সেই জায়গাটা কিন্তু রাহুল গান্ধী খুব ভালোভাবে এই মুহূর্তে সবার সামনে প্রজেক্ট করতে চাইছেন। সেই সমস্তটা নিয়ে আজকে এই বিস্তারিত ভিডিও। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনপুটস আপনাদের সামনে প্রস্তুত করব। আপনাদের জানাই এই মুহূর্তে 129টা সিট, 5টা রাজ্য। কিভাবে আমরা বলছি তার কারণ এই মুহূর্তে রাহুল গান্ধী সরাসরি প্রাথমিকভাবে যে জায়গাটার ক্ষেত্রে সিদ্ধান্তটা নিলেন সেটা তাদের হাতের রাজ্য, অর্থাৎ সেখানে কংগ্রেস সরকারই চলছে এবং সেটা কর্ণাটক। কর্ণাটকে আপনাদের আগেই জানিয়েছি যে সিদ্দারামাইয়া তিনি রাজ্যসভায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিয়ে এবং সেই ঘটনাটা কিন্তু 28শে মে হয়ে গেল। 28শে মে আমরা দেখতে পেলাম যে সিদ্দারামাইয়া তিনি তার নিজের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন এবং এত স্মুথ ট্রানজিশন কংগ্রেসের ক্ষেত্রে খুব একটা বড় দেখা যায় না যে কংগ্রেসের এক মুখ্যমন্ত্রী গেলেন, আরেক মুখ্যমন্ত্রী এলেন এবং এক মুখ্যমন্ত্রী আরেক মুখ্যমন্ত্রীকে বসিয়ে দিয়ে যাচ্ছেন। সেই জায়গাটা কোথাও গিয়ে একদম সরাসরি প্রজেক্টেড হলো এবং সেটা কিন্তু অবশ্যই একটা ইতিবাচক ছবি কংগ্রেসের জন্য। এবং এই যে নাটকটা, এই নাটকটা কিন্তু বহুদিন ধরেই চলছিল যে সিদ্দারামাইয়া যদি চলে যান, ডি কে শিবকুমার যদি পদে আসেন, তখন দুটো লবির মধ্যে একটা ক্ল্যাশ তৈরি হবে, কিন্তু সেরকম ঘটনাটা ঘটলো না। আমরা দেখতে পেলাম যে 27শে মে দিল্লিতে ডি কে শিবকুমার এবং সিদ্দারামাইয়া দুজনেই গিয়েছিলেন এবং বেণুগোপাল, কেসি বেণুগোপাল তিনি সরাসরি দুজনকে দুদিকে দাঁড় করিয়ে একদম সরাসরি প্রেস কনফারেন্স করে বলেন যে সিদ্দারামাইয়া এই মুহূর্তে কংগ্রেসের তরফ থেকে রাজ্যসভায় যাবেন কর্ণাটক থেকে এবং সেই ক্ষেত্রে পরবর্তীতে একদম মুখ্যমন্ত্রী নতুন ভাবে আসছেন এবং সেটাই একদম আমরা দেখলাম। 28শে মে পরের দিন সিদ্দারামাইয়া তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এবং তিনি নিজেই নামটা প্রকাশ করলেন যে ডি কে শিবকুমার এবার থেকে আমার দায়িত্বটা পালন করবে। তো এই ট্রানজিশনটা যেমন একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, ঠিক সেই দিক থেকে কর্ণাটকে ডি কে শিবকুমারের হাতে যখন একদম সরাসরি তুলে দিচ্ছে কংগ্রেস নেতৃত্ব তাদের রাজ্যটা, সেই রাজ্যে কিন্তু 28 খানা এমপি সিট রয়েছে। আমরা কেন 129 সংখ্যাটাকে নিয়ে এত বলছি, তার কারণ এই কংগ্রেসের কিন্তু 28 খানা একদম কর্ণাটকে সিট রয়েছে। সেই 28টার মধ্যে 28টা তুলে আনাই কিন্তু কোথাও গিয়ে ডি কে শিবকুমারের হাতে এই মুহূর্তে সবচেয়ে বড় সুযোগ। তিনি 3টে বছর সময় পাচ্ছেন, পরবর্তী লোকসভা ভোটের আগে তিনি 3টে বছর সময় পাচ্ছেন এবং সেই ক্ষেত্রে কংগ্রেসের অন্যতম একজন গুরুত্বপূর্ণ সৈনিক ডি কে শিবকুমার, যিনি চাণক্য হিসেবে কংগ্রেসে পরিচিত, বিভিন্ন রাজ্যে ভোট ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে তাকে পাঠানো হয়। সেই ডি কে শিবকুমার নিজের রাজ্যে ঠিক কতটা কাজ করতে পারবেন সেটা দেখা যাবে কিন্তু 2029-এ। ডি কে শিবকুমার দক্ষিণ ভারতের রাজনীতির ক্ষেত্রে অবশ্যই বড়সড় একটা ফ্যাক্টর, অবশ্যই চাণক্যের মতন কাজ করেন। তার যে 28টা লোকসভা সিট রয়েছে সেই ক্ষেত্রে এবং সেই দায়িত্বটা তাকে দিচ্ছে। এবং অন্যদিকে তেলেঙ্গানা এই মুহূর্তে আপনারা জানেন যে অন্ধ্রপ্রদেশ থেকে ডিভাইড হয়ে যাওয়া নবগঠিত একটা রাজ্য এবং সেই ক্ষেত্রে 17 খানা সিট রয়েছে। আপনারা জানেন রেমন্ত রেড্ডি তাকে কয়েকদিন আগেও কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা কার্যক্রমে বলেন যে আপনি আমাদের সঙ্গে চলে আসুন, কিন্তু তার পরবর্তীতে রেমন্ত রেড্ডি একদম সরাসরি যেটা ঘোষণা করেন, কংগ্রেসের মুখ শুধু নয় ইন্ডিয়া অ্যালায়েন্সের মুখ হিসেবে রাহুল গান্ধীকে প্রজেক্ট করা উচিত এবং প্রজেক্ট করা উচিত ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে যে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবেও কিন্তু তিনিই কাজ করবেন। সেই জায়গাটা রেমন্ত রেড্ডি একদম সরাসরি ঘোষণা করেন। তার পরবর্তীতে আমরা দেখতে পাই এই মুহূর্তে রেমন্ত রেড্ডি তার সঙ্গে রাহুল গান্ধীর যে সম্পর্ক সেটাও কিন্তু অত্যন্ত ভালো একটা সম্পর্ক। তো সেই জায়গা থেকে রেমন্ত রেড্ডির কাঁধেও বহু দায়িত্ব দেওয়া হচ্ছে যাতে তার রাজ্যের 17টা লোকসভা সিট তিনি একদম সরাসরি নিয়ে আসতে পারেন। তার পরবর্তীতে কেরালাম এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভাইটাল জায়গায় রয়েছে কেরালাম এবং কেরালামে রিসেন্টলি ক্ষমতা বদল হয়েছে। এলডিএফ সরকার সরে গিয়ে ইউডিএফ সরকার এসেছে এবং সেখানে কংগ্রেস নেতৃত্বের কিন্তু একটা বড় সড় দায়িত্ব রয়েছে এবং আমরা দেখতে পেলাম যেটা কংগ্রেস নেতৃত্ব একদম কেসি বেণুগোপাল তাকে মুখ্যমন্ত্রী করার মতন একটা প্রেক্ষিত তৈরি হয়েছিল, সেটা নিয়ে আলোচনা চলছিল, বহুদিন সময় নিল কংগ্রেস, কিন্তু তার পরবর্তীতে আমরা দেখলাম যে সতীশ সেন যাকে মুখ্যমন্ত্রী বানালো সেটাতে দুটো মেসেজ কিন্তু তারা সরাসরি দিল যে সতীশ সেন তিনি সংগঠনের কাজ করছিলেন এতদিন ধরে, তিনি সংগঠনটাকে বৃদ্ধি
বৃদ্ধি করেছিলেন এবং এলডিএফ সরকার বামপন্থীদের বিরুদ্ধে মুখ হিসেবে দাঁড়িয়ে তিনি বিরোধিতা করেছিলেন, তার একটা ফলাফল হিসেবে, তার একটা প্রাইজ হিসেবে কিন্তু তাকে তার জায়গাটা দেওয়া, সেটা যেমন একটা জায়গা অবশ্যই কংগ্রেস নিদর্শন সৃষ্টি করলো যে কেসি বেণুগোপাল তিনি কেন্দ্রীয় স্তরের নেতা হলেও তাকে কিন্তু রাহুল গান্ধী একদম যে প্রাইজ পোস্টিং দিয়ে দেওয়া সেটা কিন্তু করলেন না। সেই জায়গা থেকে সতীশ সেন তাকে এই দায়িত্বটা দেওয়া এবং এই কেরল নামে 20খানা সিট রয়েছে কংগ্রেসের এবং যেটা জিততে পারে কংগ্রেস, অর্থাৎ সামগ্রিকভাবে 20খানা লোকসভা সিট রয়েছে, সেটাও কিন্তু কংগ্রেস ওটার উপর গুরুত্বপূর্ণভাবে একদম প্রজেক্ট করবে। সরাসরি কর্ণাটকের দিকে তাকালে আমরা বুঝতে পারি যাদেরকে মুখ্যমন্ত্রী বানানো হলো তারা কিন্তু অবশ্যই কংগ্রেসের জন্য স্যাক্রিফাইস করেছে এত বছরের পর বছর, সেই জায়গা থেকে কংগ্রেস তাদেরকে কিন্তু একদম সরাসরি প্রাইজ পোস্টিংটা দিল। আমরা দেখতে পেয়েছি ডিকে শিবকুমার যখন 2019 সালে তিনি বিজেপির বিরোধিতা করতে গিয়ে তিহার জেলে পর্যন্ত থেকেছেন, তিহার জেলে থাকার পরবর্তীতেও কর্ণাটকে কিন্তু তিনি ফিরে এসে রাজনীতিটা করেছেন কংগ্রেসের হয়ে, তিনি বিজেপি জয়েন করেননি। তো সেইটার কোথাও গিয়ে একটা প্রাইজ হিসেবেই কিন্তু ডিকে শিবকুমার রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন এবং অবশ্যই এই যে সতীশ সেন যাকে কেরল নামের মুখ্যমন্ত্রী বানানো হয়েছে তিনিও কিন্তু সরাসরি তার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে রাজ্যের মুখ্যমন্ত্রিত্বটা পাচ্ছেন। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে আরেকটা গুরুত্বপূর্ণ রাজ্য কিন্তু দক্ষিণ ভারতে যেটা, সেটা হচ্ছে যে তামিলনাড়ু। তামিলনাড়ুতে এই মুহূর্তে বিধানসভায় মাত্র 5টা সিট পেয়েছে কংগ্রেস এবং তারা নতুন একটা স্ট্র্যাটেজি নিয়েছে যেটা একদম ডিএমকে থেকে সরে এসে তারা টিভিকে কে সাপোর্ট করেছে এবং টিভিকে কে সাপোর্ট করে 59 বছর পর তারা মন্ত্রিত্ব পেয়েছে, একদম সরাসরি ক্ষমতায় আসতে পেরেছে। এর আগে পর্যন্ত তারা ক্ষমতায় কিন্তু ছিল না, দুজন এই মুহূর্তে মন্ত্রিত্ব পেয়েছে। তাই কংগ্রেসের একটা এই মুহূর্তে প্রেক্ষিত রয়েছে যে তারা তাদের সংগঠনটা বৃদ্ধি করবে, যেহেতু ক্ষমতায় রয়েছে তারা, তাদের সরকার চলছে, কংগ্রেস বলতেই পারে এখন আমাদের সরকার চলছে, টিভিকে সরকার চলছে মানে আমাদের সরকার চলছে, তাই সেই জায়গাটায় তারা তাদের সংগঠন বৃদ্ধি করার একটা সুযোগ রয়েছে এবং অবশ্যই এই মুহূর্তে যেভাবে একদম টিভিকে সঙ্গে তারা জোটবদ্ধ হয়ে লড়াইটা করছে এবং লড়াইটা পরবর্তী ক্ষেত্রেও হবে তেমন ভাবে একদম সরাসরি টিভিকে পক্ষ থেকে জানানো হয়েছে, কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, সেটাও কিন্তু তাদের কাছে একটা বড় সড়ো প্রেক্ষিত যে টিভিকে জিতুক কিংবা কংগ্রেস জিতুক এই লোকসভার ক্ষেত্রে অবশ্যই তামিলনাড়ুতে 28টা সিট রয়েছে, এই 28টা সিটের ক্ষেত্রে তাদেরকে কাজ করতে হবে সবচেয়ে বেশি সংখ্যক যতটা পারা যায় তাদেরকে কিন্তু লোকসভা আসন গ্রহণ করতে হবে, কারণ ইন্ডিয়া অ্যালায়েন্সে সেই আসনগুলো যাবে। তো এই সামগ্রিকটা মিলিয়ে কর্ণাটকে 28টা, তেলেঙ্গানাতে 17টা, কেরালামে 20টা এবং তামিলনাড়ুতে 28টা এবং অন্ধ্রপ্রদেশে 25টা। কেন বলছি অন্ধ্রপ্রদেশ, তার কারণ আপনাদের ইতিমধ্যেই জানিয়েছি যে অন্ধ্রপ্রদেশে একটা নতুন ডেভেলপমেন্ট তৈরি হয়েছে যে অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর কংগ্রেস তার জায়গাটা খুব একটা এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে না, অর্থাৎ বিরোধীর জায়গাটা জগনমোহন রেড্ডির যে জায়গাটা সেটা খুব একটা দেখা যাচ্ছে না এবং সেই ক্ষেত্রে সেই জায়গাটাই নিতে যাচ্ছে কিন্তু এই মুহূর্তে কংগ্রেস এবং সেখান থেকেই ওয়াইএস শর্মিলা তাকে রাজ্যসভায় পাঠাচ্ছে কংগ্রেস এবং সেইখান থেকেই একটা নতুন বিরোধিতার মুখ তৈরি করতে চাইছে। তাই অন্ধ্রপ্রদেশের যে 25টা সিট, এই 25টা সিটের ক্ষেত্রেও কিন্তু কংগ্রেস তাদের পক্ষ থেকে একটা বড়সড় বিরোধীর জায়গায় কাজ করবে। এই যে ডেভেলপমেন্টটা, এই ডেভেলপমেন্টটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণভাবে আমাদের হিসেবে রাখতে হবে। তাই অবশ্যই দক্ষিণ ভারতের 5টা রাজ্য, প্রাথমিকভাবে কর্ণাটক, তারপর তেলেঙ্গানা, তার পরবর্তীতে কেরালাম এবং তার পরবর্তীতে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ, এই 5টা রাজ্যে মোট 28, 17, 20, 28 এবং 25 এই সবকটা মিলিয়ে কিন্তু 129টা লোকসভা সিট বেরিয়ে আসে। তাই সেই 129টা লোকসভা সিটের মধ্যে কংগ্রেস যদি কোথাও গিয়ে এই 5টা রাজ্য মিলিয়ে 90 থেকে 100টা আসন বের করতে পারে তাহলে অবশ্যই কিন্তু বেশ খানিকটা তাদের অনেকটা সুবিধা হবে। অবশ্যই 29 সালে যে লড়াই সেই ক্ষেত্রে কিন্তু 100টা সিট তাদের যদি দক্ষিণ ভারত থেকে বেরিয়ে আসে তাদের অবশ্যই আর 172টা সিট তাদের বের করতে হবে সামগ্রিক ইন্ডিয়া অ্যালায়েন্সটাকে নিয়ে। কিন্তু তা হলেও যেটা গুরুত্বপূর্ণ দিকে নজর দিতে হবে কংগ্রেসকে, সেটা কিন্তু দক্ষিণ ভারত ছাড়াও উত্তর ভারতের দিকে কিন্তু বিহার রয়েছে, ইউপি রয়েছে এবং তার সঙ্গে হরিয়ানা রয়েছে, যে রাজ্যগুলোতে কংগ্রেস কিন্তু ধরাশায়ী হয়েছে। পশ্চিমবঙ্গটাও কিন্তু অন্যতম একটা রাজ্য যেখানে কিন্তু গুরুত্বপূর্ণভাবে কংগ্রেসের খুব একটা সংগঠন নেই। তাই সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস পরবর্তীতে 2029 সালে কতটা সাহায্য করতে পারবে কংগ্রেসকে সেটা যেমন একটা সন্দিহান জায়গা তৈরি করেছে। এই মুহূর্তে কংগ্রেস যদি উত্তর ভারতের রাজ্যগুলোতেও কনসেন্ট্রেট করতে না পারে, আমরা দেখতে পেয়েছি যে 2024 সালে কংগ্রেস যেখানে খুব ভালো রেজাল্ট করেছিল একদম, আমরা দেখতে পেয়েছিলাম উত্তরপ্রদেশের ক্ষেত্রে, আমরা দেখতে পেয়েছিলাম বিহারের ক্ষেত্রে, সেই জায়গাগুলো যদি কংগ্রেস ধরে রাখতে না পারে তাহলে অবশ্যই রাহুল গান্ধীকে কিন্তু আবারও ধাক্কা খেতে হতে পারে 2029 জন্য। তবে রাহুল গান্ধী যে কথাটা বলেছেন তার কর্মী সভার অভ্যন্তরে যে 2029 আগেই 1 বছরের মধ্যে, আগামী 1 বছরের মধ্যে নাকি মোদী সরকার পড়ে যাবে। वो जानते हैं कि जिस सिस्टम को मैंने कंट्रोल किया था वो सिस्टम कोलैप्स कर रहा है और पूरा इंफॉर्मेशन इसको दे रहा है। तो ये डायनामिक चल रही है और आप देखना, मेरे अंदाजे से, मेरा असेसमेंट है 1 साल के अंदर मोदी जी प्राइम मिनिस्टर नहीं होंगे। কিন্তু মোদী সরকার যদি পড়েও যায়, আমরা যদি হাইপোথেটিক্যালি ধরেও নি সেটা, তাহলে সেই ক্ষেত্রে কার সরকার আসবে? সেই ক্ষেত্রে কি কংগ্রেস শাসিত সরকার আসবে? যদি আসে তাহলে সেই ক্ষেত্রে কংগ্রেস কোন কোন দিকে কাজ করছে, এগুলো তো একটা বড়সড় প্রশ্ন এবং সেই প্রশ্নগুলো আপনাদের সামনে রাখলাম। অবশ্যই এই মুহূর্তে সমস্ত দিক থেকে কিন্তু কংগ্রেস চেষ্টা করছে তাদের যে শক্তি, সাংগঠনিক শক্তি সেগুলোকে বাড়ানোর। তবে অবশ্যই
এই 129টা সিট, তার মধ্যে যদি 100টাও কংগ্রেস আনতে পারে, তাহলে 2029-এর লড়াইটা অবশ্যই তাদের হাতে কিন্তু অনেকটাই সাহায্য করবে, যার মধ্যে ইতিমধ্যেই তাদের হাতে কর্ণাটক রাজ্যটা তাদের শাসনে চলছে, তেলেঙ্গানা রাজ্যটা তাদের শাসনে চলছে, কেরালাম রাজ্যটা তাদের শাসনে চলছে, তামিলনাড়ু রাজ্য আংশিকভাবে হলেও তাদের শাসনেই চলছে। সুতরাং এই রাজ্যগুলোর ক্ষেত্রে সিট বের করে আনা খুব একটা কঠিন কিন্তু কংগ্রেসের পক্ষে হবে না, তেমনই কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছে। আপনাদের সামনে রাখলাম পুরোটা, আপনারা আপনাদের মতামত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।